আজকে আপনাদের সাথে গৌতম বুদ্ধের যে গল্পটি আমি শেয়ার করতে চলেছি সেটা আপনাদের বোঝাবে কেউ যদি আমাদের অপমান করে কিংবা বিভিন্ন কারণে ছোট করার চেষ্টা করে তো সেই মুহূর্তে আমাদের কি করা উচিত। গৌতম বুদ্ধের আশ্রমে তার একটি শিষ্য ছিল। সেই শিষ্যটি সব সময় মন খারাপ করে বসে থাকতো। তার মন খারাপ করার একটাই কারণ, সেটা হলো কেউ যদি তাকে কোনো ছোট বড় কথা বলে সে সেটা সহ্য করতে পারত না। সে যখন কোনো গ্রামবাসী বা নগরবাসীর কাছে ভিক্ষা চাইতে যেত সেখানে গ্রামবাসীরা তাকে ভীষণভাবে অপমান করত। এই যেমন কেউ তাকে বলতো, তুমি এর হাট্টা গোট্টা চেহারা হয়ে ভিক্ষা করছো, এতে তোমার লজ্জা করে না? তুমি কোনো ভালো কাজও তো করতে পারো। কিংবা কেউ বা বলতো, তুমি পরিবারকে ছেড়ে সন্ন্যাসী হয়ে গেছো, রাস্তায় রাস্তায় ভিক্ষা করছো, এতে তোমার একটু খারাপ লাগে না? এই সমস্ত কথায় সে ভীষণ দুঃখ পেত। তাকে কিছু কিছু মানুষের কাছে শুনতে হতো। এই সমস্ত কথা শিষ্যটি যেসব মানুষদের কাছে শুনতো সেই মানুষদের উপর তার ক্ষোভ রাগ তৈরি হতো। শিষ্যটি ভাবতো সে যোগ্য জবাব দেবে, কিন্তু গৌতম বুদ্ধ সবসময় ক্ষমার কথা বলেন, সহ্যের কথা বলেন এবং ভিক্ষা করতে গিয়ে যে যাই বলুক তাদের উল্টে যেন কোনো অপমান না করা হয়, এই শিক্ষা তিনি সব শিষ্যদের দিয়েছিলেন। আর এই কারণেই সে চাইলেও তাদের কিছুই বলতে পারতো না। কিন্তু মুখে কিছু না বললে কি হবে, তার মনে এইগুলি নিয়ে সব সময় যুদ্ধ চলতো। কখনো তার রাগ হতো, কখনো বা সে ভাবতো সন্ন্যাসী হওয়ার সিদ্ধান্ত নিয়ে সে বড় ভুল করে ফেলেছে। সবটা সহ্যের যখন সীমা পার হয়ে গেছে তখন সে গৌতম বুদ্ধের কাছে গিয়ে সমস্ত কথা খুলে বলল। গৌতম বুদ্ধ সমস্ত কথা মন দিয়ে শুনলেন এবং বললেন, আমরা সেই সমস্ত মানুষের কথা ধরে বসে থাকি যারা আমাদের অহংকারে আঘাত করে, যারা আমাদের মনে আঘাত করে, আর সেই সমস্ত মানুষের সংখ্যা খুবই কম। আর ঠিক উল্টো দিকে যেই সমস্ত মানুষরা আমাদের ভালোবাসে, উৎসাহিত করে এবং আমাদের বিপদের সময় পাশে এসে দাঁড়ায়, তাদের আমরা অতটা গুরুত্ব দিই না, তাদের নিয়ে আমরা অতটা ভাবি না, কিন্তু তাদের সংখ্যা তুলনামূলক অনেকটাই বেশি। শিষ্যটি যেন কোনোভাবেই গৌতম বুদ্ধের এই কথাগুলো মেনে নিতে পারছিলেন না। তার মনে হচ্ছিল আমাকে যোগ্য জবাব দিতেই হবে। গৌতম বুদ্ধ তার মনের অবস্থা দেখে তিনি শিষ্যকে বললেন, আচ্ছা আচ্ছা তুমি আজকে আমার সাথে ভিক্ষা করতে চলো। শিষ্য তো বেজায় খুশি। শিষ্য ভাবলেন গৌতম বুদ্ধের সাথে তিনি গেলে খুব সম্মান পাবেন এবং তাকে দেখলে, গৌতম বুদ্ধকে তার সাথে দেখলে কেউ আর অপমান করার সাহস পাবে না। আর যদি অপমান করেনি বা, তাহলে তিনিও বুঝতে পারবেন যে অপমান করলে ঠিক কিরকম লাগে। শিষ্য আর গৌতম বুদ্ধ দুজনেই ভিক্ষা করতে গেলেন। সেখানে বুদ্ধকে দেখে সবাই ভীষণ খাতির যত্ন করলো। আর যেহেতু তার সাথে সেই শিষ্যটিও ছিল, তো তাকেও খুবই আদর যত্ন করলো। অপমান তো দূরের কথা, তাদের এতই যত্ন করলো যে এরকম যত্ন সে আগে কোনো দিনও পায়নি। শিষ্য মনে মনে ভাবলো, সবাই জানে ইনি গৌতম বুদ্ধ, এনাকে অপমান করার তো কারোর সাহসই নেই। অপমান তো আমাদের মতোই ছোটখাটো মানুষদের করা হয়। শিষ্যর মুখে এরকম আনন্দ এবং হাসি দেখে গৌতম বুদ্ধ মুচকি হাসলেন। তো সেখান থেকে ভিক্ষা নেওয়ার পর তারা আরেকটু দূরে আরেকটি গ্রামে ভিক্ষা করতে গেলেন। শিষ্যটি ভাবলো সেই গ্রামেও তাদের ভীষণ আদর যত্ন সম্মান করা হবে, কিন্তু সেখানে হলো তার ঠিক উল্টো। সেই গ্রামের কিছু মানুষ বুদ্ধকে একদমই পছন্দ করতেন না, কেউ তাকে সহ্যই করতে পারতেন না। সেই সব মানুষগুলো গৌতম বুদ্ধকে এতই অপমান করলেন যে সেই রকম অপমান, অসম্মান সেই শিষ্যকেও আগে কেউ কখনো করেনি। শিষ্য দেখলো তারা গৌতম বুদ্ধকে এত অপমান করছে, কিন্তু বুদ্ধ একই রকম শান্তই আছেন। তিনি সেই মানুষদেরই আশীর্বাদ করছেন এবং তাদের কল্যাণ কামনা করছেন, আর হাসি মুখে সেখান থেকে বেরিয়েও এলেন। এইসব দেখে শিষ্য তো ভীষণ অবাক হয়ে গেল। বুদ্ধ শিষ্যকে নিয়ে আশ্রমে ফিরে এলেন। তিনি আশ্রমে ফিরে এসে লক্ষ্য করলেন বুদ্ধের মধ্যে কোনো পরিবর্তন নেই। তিনি অন্যদিন যেমন থাকেন আজও তেমনই আছেন। শিষ্যটি মনে মনে ভাবলেন যে বুদ্ধকে এত অপমান করা হলো, তারপরেও কি ওনার একটুও খারাপ লাগলো না? তিনি এত শান্ত রয়েছেন কি করে? শিষ্যটি
বুদ্ধকে বললেন, হে বুদ্ধ, আমাদের উচিত ওই গ্রামকে বহিষ্কার করা এবং সেই সমস্ত মানুষকে বহিষ্কার করা উচিত যারা আপনাকে আমাকে অপমান করেছে, অসম্মান করেছে। আমার তো রাগে গা জ্বলে যাচ্ছে, মনে হচ্ছে ওদেরকে গিয়ে এক্ষুনি কথা শুনিয়ে আসি। আচ্ছা, ওদের অপমানে কি আপনার একটুও খারাপ লাগেনি? বুদ্ধ হেসে বললেন, শান্ত হও। আচ্ছা ধরো তুমি একটি কোদাল নিয়ে মাটি খুঁড়ছো, তাহলে কি তাতে পৃথিবী প্রতিবাদ করতে আসবে? শিষ্য বললেন, না। বুদ্ধ বললেন, আচ্ছা ঠিক আছে, ধরো কোনো একজন ব্যক্তি হাতে মশাল নিয়ে নদীতে আগুন লাগাতে আসছে, তাহলে কি সেই ব্যক্তি নদীতে আগুন লাগাতে সক্ষম হবেন? শিষ্য বললেন, না। বুদ্ধ বললেন, কেউ মাটি খুঁড়তে আসলে পৃথিবী তার প্রতিবাদ করে না, তার মানে এই নয় যে পৃথিবী দুর্বল। পৃথিবী চাইলেই কিন্তু সবাইকে তার মধ্যে সমাহিত করতে পারে। নদীতে যদি কেউ মশাল নিয়ে আগুন লাগাতে আসে, আগুন জ্বালাতে আসে, তাহলে কিন্তু নদী জ্বলে না। এর মানে এটা নয় যে নদী শক্তিশালী নয়। নদী চাইলেই কিন্তু সে এক নিমেষে সবাইকে ভাসিয়ে নিয়ে যেতে পারে। ঠিক তেমনই তোমাকে যদি কেউ অপমান করে কিংবা ছোট করার চেষ্টা করে, তাহলে কিন্তু তুমি ছোট হয়ে যাচ্ছ না। তোমাকে ছোট অনুভব করাচ্ছে তোমার মধ্যে থাকা, তোমার মধ্যে ওঠা রাগ আর চিন্তা। তুমি যদি তোমার মনকে নিয়ন্ত্রণ করতে শিখে যাও, তাহলে তুমি এই মানুষগুলোকেও উপেক্ষা করতে শিখে যাবে। আর তখনই এরা তোমাকে একবার, দুবার, বড়জোর 3 বার অপমান করার পরে আর কোনো রকম কোনো আনন্দ পাবে না। আর যখন এরা আনন্দ পাবে না, তখন এরা এইসব মানুষগুলো নিজেরাই তোমাকে ছোট করা কিংবা অপমান করা ছেড়ে দেবে। তাই উপেক্ষা করতে শেখো আর নিজের মনের মধ্যে মৈত্রী ভাবানো। তো গৌতম বুদ্ধ তার শিষ্যকে যে উপদেশ দিলেন সেটা আমাদের জন্য ভীষণ রকম কার্যকরী, কিন্তু সবার আগে আমাদের এই উপদেশে অন্তর্নিহিত মানেটা বোঝা দরকার। অনেকের মনে হতে পারে যে যারা আমাদের অপমান করে, অসম্মান করে, তাদের যদি আমরা ছেড়ে দিই তাহলে তো তারা প্রশ্রয় পেয়ে যাবে। তাহলে কেউ যদি আমাদের সাথে কোনো খারাপ করে বা অন্যায় করে, তাহলে কি আমরা তার প্রতিবাদ করব না? আমার মনে হয় গৌতম বুদ্ধের এই উপদেশের এই অন্তর্নিহিত মানে হলো, সবার আগে আমাদের নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শেখা উচিত। কারণ বেশিরভাগ সময় লক্ষ্য করলে দেখা যাবে আমরা এমন কোনো মানুষের ব্যবহারে কষ্ট পাই, সেটা চাইলেই আমরা উপেক্ষা করতে পারি। কিছু ক্ষেত্রে এমন আসে যে আমাদের প্রতিবাদ করতেই হয়, কিন্তু সেটা নিজের মনের মধ্যে কোনো অশান্তি না রেখে ভিতর থেকে আমরা যেন ক্ষমাশীল হই। আর জীবনের বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেগুলোকে অপমান বলে মনে করি বা ছোট করছে বলে মনে করি, সেগুলো চাইলেই আমরা উপেক্ষা করতে পারি। কারণ কেউ আমাদের ছোট করলে আমরা ছোট হয়ে যাচ্ছি না, আমরা যেটা আমরা সেটাই থাকি। তবে হ্যাঁ, আমরা যদি নিজেদেরকে নিজেরাই ছোট মনে করি, তাহলে অবশ্যই আমরা ছোট হয়ে যাব। তাই কোনোভাবেই যাতে আমরা নিজেদের কাছেই নিজেরা ছোট হয়ে না যাই, সেটা সবার আগে খেয়াল রাখা প্রয়োজন।